বন্ধুরা, আমরা যখন কোথাও ঘুরতে যাই আর দূর থেকে সবুজে ঘেরা জঙ্গল দেখি তখন দেখতে খুবই সুন্দর লাগে। কিন্তু বাস্তবতা হলো জঙ্গল অনেক বেশি ভয়ঙ্কর। হাজার হাজার এমন অজানা রহস্য আছে যা তারা নিজের বুকের ভিতরে লুকিয়ে রেখেছে। এমনই একটি মুভি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। মুভির নাম এবং সম্পূর্ণ ডিটেলস আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, তাই শেষ পর্যন্ত সাথে থাকবেন। ভিডিওর শুরুতে আমরা দেখি জঙ্গলের মধ্যে দুইজন লোক রয়েছেন। এখানে মেয়েটির নাম গ্যাবি এবং ছেলের নাম উইনস্টন। তারা দুজনেই রুটিন চেকআপের জন্য এখানে এসেছে। গ্যাবি তার ড্রোন ব্যবহার করে আশেপাশের জঙ্গলের সবকিছু মনিটর করছে, যাতে কোনো ঝুঁকি বা অস্বাভাবিক কিছু দেখা যায়। কিন্তু এই গল্পটা তাদের দুজনের বোঝার বাইরে ছিল। গ্যাবি তখন তার ড্রোন দিয়ে আশেপাশের জঙ্গল দেখছিল। হঠাৎ জঙ্গলের ভেতরে কেউ ড্রোনটাকে দেখতে পায়, আর গ্যাবি ড্রোনের মাধ্যমেই সেই লোকটাকে দেখতে পায়। গ্যাবি বলে, আমি গিয়ে এটা নিয়ে আসি। তখন উইনস্টন বলে, এই জঙ্গলে যেই যায় সে আর কখনো ফিরে আসে না, আমাদের আরও ক্যামেরা চেক করতে হবে। কিন্তু গ্যাবি বলে, ড্রোনটা অনেক দামি আর এর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ ফুটেজ আছে, এটা এমনিই ফেলে রাখা যাবে না। এরপর উইনস্টন তাকে জঙ্গলের কিনারে নামিয়ে দেয় এবং বলে 1 ঘন্টার মধ্যে এখানেই ফিরে আসতে। আসলে যারা তাদের ড্রোনটা নামিয়ে ফেলেছিল তারা ছিল 2 জন লোক। তারা ড্রোনটা নিয়ে জঙ্গলের ভেতরে চলে যাচ্ছিল, আর তারা জঙ্গলে বসানো ক্যামেরাগুলোর লেন্সেও কালো গামের মতো কিছু লাগিয়ে দেয় যাতে কোনো কিছুই রেকর্ড না হয়। এরপর একটু সামনে গিয়ে ওই 2 জন লোক মাটির উপর একটি ফাঁদ পেতে রাখে, যাতে এখান দিয়ে কেউ গেলে আহত হয়ে যায়। আসলে তারা দুজন নিজেদের জন্য খাবার খুঁজতে এসেছিল। এদিকে উইনস্টন তখন জঙ্গলে লাগানো ক্যামেরাগুলোর মেমোরি কার্ড পরিবর্তন করছিল। তারপর সে ক্যামেরার সামনে লাগানো গাম পরিষ্কার করে। অন্যদিকে গ্যাবি হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেক গভীরে চলে গিয়েছিল, কারণ তার আশেপাশে যেন কিছু একটা ঘুরে বেড়াচ্ছিল। উইনস্টনেরও মনে হয় তার আশেপাশে কেউ আছে। তখন সে দৌড়ে নিজের নৌকার কাছে চলে যায়। সেখানে গিয়ে সে গ্যাবির সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তারপর সে আবার নদীর পথ ধরে ফিরে যায় এবং জোরে জোরে গ্যাবিকে ডাকতে থাকে। গ্যাবিও সাহস করে উঠে দাঁড়ায় এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। উইনস্টনও এবার আবার জঙ্গলের ভেতরে ঢুকে গ্যাবিকে খুঁজতে শুরু করে। তাকে খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়। এদিকে গ্যাবি জঙ্গলের মধ্যে একটি বাড়ি দেখতে পায়। সে বাড়ির দরজায় নক করে, কিন্তু কেউ বাইরে না আসায় গ্যাবি ভেতরে ঢুকে পড়ে। সে চারপাশে দেখে বাড়িটিতে কেউ নেই। তারপর সেখানে থাকা একটি বিছানায় বসে পড়ে। সে নিজের জুতো খুলে পায়ের ক্ষতটা পরীক্ষা করে, তারপর নিজের মোজা দিয়ে ক্ষতটা বেঁধে ফেলে। আর অন্যদিকে উইনস্টন জঙ্গলের মধ্যে কারো ফিসফিস করার শব্দ শুনতে পায়, আর সে ভয়ে খুবই আতঙ্কিত হয়ে পড়ে। এই জঙ্গলের অদ্ভুত অদ্ভুত শব্দ শুনে তার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। তারপর সে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে হেলান দিয়ে বসে পড়ে। কিন্তু সেই শব্দগুলো এখনও তাকে অনুসরণ করছিল। হঠাৎ সে পিছনে তাকায় আর দেখতে পায় এক ভয়ঙ্কর অদ্ভুত প্রাণী। এটা দেখে সে সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে বাড়ির ভিতরে যখন গ্যাবি ঘুমাচ্ছিল তখন সেই 2 জঙ্গলি লোক সেখানে চলে আসে। তারা জিজ্ঞেস করে, তুমি কে আর এখানে কিভাবে এলে? গ্যাবি বলে, আমি আহত হয়েছি। তখন তারা নিজেদের চেহারা একটু ঠিকঠাক করে তার পায়ের ক্ষত পরিষ্কার করে দেয়। এরপর একজন জিজ্ঞেস করে, তোমার সাথে আর কতজন আছে? ভয়ে গ্যাবি মিথ্যে বলে এবং বলে, আমার সাথে আরও 2 জন আছে। তারপর গ্যাবি তাদের নাম জিজ্ঞেস করে। লোকটি নিজের নাম বলে ব্যারেন্ট, আর তার ছেলের নাম স্টিফেন। এরপর তারা 3 জন একসাথে রাতের খাবার খায়। কিন্তু গ্যাবি ছিল ভেজিটেরিয়ান, তাই খাবারটা তার পছন্দের ছিল না। এদিকে উইনস্টন তখন নিজের প্রাণ বাঁচাতে জঙ্গলের মধ্যে এদিক ওদিক দৌড়াচ্ছিল, আর একটি অদ্ভুত প্রাণী তার পেছনে লেগেছিল, যা তার মুখ থেকে এমন কিছু জীবাণু ছড়াতো যার কারণে ফাঙ্গাস জন্মাতো। গ্যাবি তাদের বলে, আমি বাইরে একটা অদ্ভুত মানুষ দেখেছি যার শরীরে গাছপালা গজিয়ে উঠেছে, কিন্তু তার কথার কোনো উত্তর কেউ দেয় না। এদিকে উইনস্টন ক্লান্ত হয়ে আবার একটি গাছের নিচে বসে পড়ে, আর তখন জঙ্গলের অদ্ভুত গাছগুলো যেন তাকে জড়িয়ে ধরে ফেলে। এরপর সকাল হয়ে যায়। ব্যারেন্ট একটি ভেষজ ওষুধ তৈরি করে গ্যাবির পায়ে লাগায় এবং তার ছেলেকে বলে ওই জায়গায় কাপড় বেঁধে দিতে। যখন তার ছেলে স্টিফেন গ্যাবির পায়ে কাপড় বাঁধছিল তখন গ্যাবির পা দেখে তার মনে অদ্ভুত আকর্ষণ জেগে ওঠে। তখন গ্যাবি ঘুমিয়েছিল। স্টিফেনের মনে খারাপ চিন্তা আসতে থাকে, কারণ সে জীবনে আগে কখনো কোনো মেয়েকে দেখেনি। ওই সময় গ্যাবি একটা দুঃস্বপ্ন দেখে, যেন তার শরীরে ফাঙ্গাস ধরে ছোট ছোট গাছ গজিয়ে উঠেছে। কিন্তু ঘুম ভাঙার পর সে দেখে এমন কিছুই হয়নি। তখন বাবা ছেলে কেউই তার কাছে ছিল না, তারা জঙ্গলে শিকারে গিয়েছিল। গ্যাবি আবার উইনস্টনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো সিগন্যাল পায় না।
হঠাৎ সে উইনস্টনের গোঙানির শব্দ শুনতে পায়, কিন্তু পায়ের অবস্থা খারাপ হওয়ায় তার কাছে যেতে পারে না। তখন সে সেখানে আগুন জ্বালায়, যেন ধোঁয়া দেখে উইনস্টন বুঝতে পারে সে কোথায় আছে। কিন্তু যখন ব্যারেন্ট ও তার ছেলে শিকার করে ফিরে আসে, তখন ব্যারেন্ট আগুনটা নিভিয়ে দেয় এবং বলে, আমরা দিনে আগুন জ্বালাই না। এরপর রাত হয়ে যায়। গ্যাবি ব্যারেন্টকে জিজ্ঞেস করে, তুমি কে? তখন সে বলে, আমি আগে একজন প্ল্যান্ট প্যাথোলজি সায়েন্টিস্ট ছিলাম। ১৩ বছর আগে আমার স্ত্রীর মৃত্যু হয়, তারপর থেকে আমি আর কখনো শহরে যাইনি, এখানেই থাকতে শুরু করেছি। আমার স্ত্রী অনুভব করত তার শরীরের ভেতরে কিছু একটা সমস্যা হচ্ছে। কথা বলতে বলতে গ্যাবির নজর যায় তার ক্ষতের দিকে, আর সে দেখে সেটা এখন পুরোপুরি ভালো হয়ে গেছে। রাতে ঘুমানোর সময় ব্যারেন্ট গ্যাবিকে জাগিয়ে তোলে এবং ইশারা করে বলে, তোমার শ্বাসের শব্দও যেন না হয়, কারণ বাড়ির বাইরে কেউ ছিল যে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। তখন তারা তিনজনই ভয়ে কাঁপছিল। এরপর ব্যারেন্ট গ্যাবিকে একটি লেপ লাগাতে বলে, যা তারা বাবা ছেলে প্রায়ই নিজেদের শরীরে ব্যবহার করত। হঠাৎ সেই অদ্ভুত প্রাণী দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। তখন স্টিফেন তীর ছুঁড়ে তাকে তাড়িয়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই ক্রিচার ফিরে আসে। এই প্রাণীগুলো দেখতে পায় না, তারা শুধু শব্দ শুনে আক্রমণ করে। সে গ্যাবির একদম কাছাকাছি এসে দাঁড়ায়। তখনই স্টিফেন ছুরি দিয়ে তাকে আক্রমণ করে এবং আবার তাড়িয়ে দেয়। সেই প্রাণীর রক্ত গ্যাবির গায়ে পড়ে যায়। তখন স্টিফেন দ্রুত তার কাপড় খুলে রক্ত পরিষ্কার করতে থাকে, যেন এতে গ্যাবির শরীরে কোনো ইনফেকশন না ছড়ায়। এরপর ব্যারেন্ট বলে, এই প্রাণীগুলো এমন জীবাণু ছড়ায় যার কারণে মানুষের শরীরে ফাঙ্গাস জন্মায়, আর সেই ফাঙ্গাস এত দ্রুত ছড়ায় যে কিছু সময় পর মানুষটা একেবারে জঙ্গলের গাছের মতো দেখতে হয়ে যায়। স্টিফেন ধীরে ধীরে গ্যাবির প্রতি আকৃষ্ট হতে থাকে। এরপর গ্যাবি তার সাথে একটি সেলফি তোলে এবং সেটা তাকে ফোনে দেখায়। ঠিক তখনই ব্যারেন্ট সেখানে আসে, ফোনটা ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে। সে তার ছেলেকে বলে, এটা খুবই বিপজ্জনক, এর থেকে দূরে থাকো। আসলে ব্যারেন্ট এই জঙ্গলে থেকে একটি বই লিখছিল। গত কয়েক বছরে সে এখানে যা কিছু দেখেছে ও শিখেছে সব কিছুই সে সেই বইতে লিখে রেখেছে। এখানে থাকতে থাকতে সে অদ্ভুত সব জিনিসকে ঈশ্বর মনে করতে শুরু করে, আর নিজেকে ফাঙ্গাস থেকে ভালো করার জন্য সে একটি গাছের সামনে প্রার্থনা করত। এরপর সেই গাছ থেকে মাশরুম ছিঁড়ে নিজেও খেত আর তার ছেলেকেও খাওয়াতো। তার বিশ্বাস ছিল এটা ঈশ্বরের আশীর্বাদ, যা তাকে সবসময় এই বিপদ আর ফাঙ্গাস থেকে রক্ষা করে। একই জিনিস সে তার ছেলেকেও খাওয়াতো। যখন তারা বাড়িতে ফিরে আসে, তখন দেখে গ্যাবির হাতেও ফাঙ্গাস ধরা শুরু করেছে। তখন ব্যারেন্ট বলে, তোমার যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু স্টিফেন গ্যাবিকে নিয়ে চিন্তিত ছিল, কারণ সে জানে এই ফাঙ্গাস তাকে ছাড়বে না, তাই সে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ে। যখন ব্যারেন্ট গ্যাবিকে ফিরিয়ে দিতে নিয়ে যাচ্ছিল, তখন পথে তারা উইনস্টনের টর্চ খুঁজে পায়। এরপর গ্যাবি থামতে থামতেও অন্য একটা পথে যেতে থাকে, আর সেখানে লাগানো ক্যামেরা থেকে মেমোরি কার্ডও পরিবর্তন করে। সে সামনে এগিয়ে চলেছে আর হঠাৎ থেমে যায়, কারণ সে তার বস উইনস্টনকে দেখতে পায়, যার শরীর প্রায় পুরোপুরি একটি গাছে পরিণত হয়ে গেছে। উইনস্টন তখনও জীবিত ছিল, আর সে গ্যাবিকে বলে, আমাকে মেরে ফেলো। গ্যাবি বলে, না, আমি তোমাকে শহরে নিয়ে যাব, তোমার চিকিৎসা করাবো। কিন্তু ব্যারেন্ট বলে, এও ওদের মতো হয়ে যাবে, একে মারতেই হবে। এরপর ব্যারেন্ট একটি তীর মাটিতে গেড়ে সেটি উইনস্টনের মুখে স্থাপন করে, আর উইনস্টন নিজেই নিজের জীবন শেষ করে ফেলে। ঠিক তখনই ব্যারেন্ট এক অদ্ভুত প্রাণীর শব্দ শুনতে পায় এবং সে গ্যাবিকে দৌড়াতে বলে। তারা সেখান থেকে দৌড়ে আবার তাদের বাড়িতে ফিরে আসে। এরপর তারা সব জানালা দরজা বন্ধ করে দেয়। রাতে গ্যাবি দেখতে পায় তার শরীরের ভেতর থেকে অদ্ভুত অদ্ভুত গাছ বের হতে শুরু করেছে। তখন সে ব্যারেন্টকে বলে, আমি জানি তোমার কাছে ওষুধ আছে। এরপর ব্যারেন্ট একাই রাতে জঙ্গলে যায়, সেই গাছের কাছে প্রার্থনা করে গ্যাবির জন্য ওষুধ আনার উদ্দেশ্যে। কিন্তু সেখানে সেই ভয়ঙ্কর প্রাণী এসে পড়ায়। সে প্রার্থনা শেষ না করেই পালিয়ে আসে। পরের দিন বাবা ছেলে আবার সেই গাছের কাছে যায় এবং প্রার্থনা করার পর তারা সেখানে 2টি মাশরুম খুঁজে পায়। একটি ব্যারেন্ট নিজে খেয়ে ফেলে, আর অন্যটি সে তার ছেলেকে দেয়। কিন্তু স্টিফেন সেটা খায় না, মুখে লুকিয়ে রেখে পরে বাড়িতে এসে গ্যাবিকে খাইয়ে দেয়। ব্যারেন্ট সব বুঝে যায়, তাই সে আবার গ্যাবিকে চলে যেতে বলে। কিন্তু এবার গ্যাবি যেতে অস্বীকার করে। এখন গ্যাবি আর স্টিফেনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে, যা ব্যারেন্ট একদমই পছন্দ করছিল না। তার ছেলে যেন ধীরে ধীরে তার থেকে দূরে সরে যাচ্ছিল। এরপর গ্যাবি তার ভাঙা নোকিয়া ফোনটা ঠিক করে মেমোরি কার্ড ঢুকিয়ে ফুটেজ দেখতে থাকে। সেই ফুটেজে সে সেই অদ্ভুত ক্রিচারগুলোকে দেখতে পায়, যা দেখে সে ভীষণ অবাক হয়ে যায়। তখন সে ব্যারেন্টকে বলে, আমি সবকিছু জানতে চাই। তখন ব্যারেন্ট বলতে শুরু করে, 13 বছর আগে আমার স্ত্রী মারা গিয়ে সেই গাছটিতে পরিণত হয়েছে, যেখান থেকে আমি প্রার্থনা করে আমাদের জন্য ওষুধ নিয়ে আসি। এই ওষুধের কারণেই আমাদের শরীরে ফাঙ্গাস ধরে না। আমার স্ত্রী দেখতে এখন একটি
একটি গাছের মতো, কিন্তু ভিতরে সে এখনও জীবিত। আগে আমিও এসব বিশ্বাস করতাম না, কিন্তু যখন থেকে আমি নিজের চোখে এসব দেখেছি আর আমি সেগুলো অনুভবও করেছি, তখন থেকেই আমি তাদের পূজা করা শুরু করি। আমার স্ত্রী চায় আমি স্টিফেনকে বলি দিই, কিন্তু আমি তার কাছে মিনতি করি, সে তো একটা নিষ্পাপ ছেলে, তাকে এসব থেকে দূরে রাখো। এরপর গ্যাবি স্টিফেনকে বলে, তুমি আমার সাথে চলো, কিন্তু ব্যারেন্ড এটা একদমই মেনে নিতে চায় না। পরের দিন ব্যারেন্ড ভোরে উঠে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর গ্যাবি উঠে স্টিফেনকে জাগায় এবং তাকে সাথে নিয়ে যাওয়ার কথা বলে। তারা যখন জঙ্গল পার হচ্ছিল, তখন পথের মধ্যে ব্যারেন্ডের সাথে দেখা হয়ে যায়। সে বলে, এ তোমাকে নরকে নিয়ে যাচ্ছে, ওখানে কিছুই ফ্রি পাওয়া যায় না, সেই দুনিয়ায় সব কিছুরই মূল্য দিতে হয়। তুমি এমন সব কিছুর অভ্যস্ত হয়ে যাবে যেগুলো ছাড়াও তুমি এখানে বেঁচে আছো, কিন্তু সেখানে তুমি টিকে থাকতে পারবে না। এ তোমাকে নিজের কামনার জন্য নিয়ে যাচ্ছে। ব্যারেন্ড আরও বলে, আগে তোমার মা আমাকে ছেড়ে চলে গেছে, কি তুমিও আমাকে ছেড়ে চলে যাবে? এই কথা শুনে স্টিফেন খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সে তার বাবার সাথেই ফিরে যায়। এরপর বাবা ছেলে দুজনেই বাড়িতে ফিরে যায়, আর গ্যাবি একাই জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পর তার মন বদলে যায় এবং সে আমার স্টিফেনের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গ্যাবি লুকিয়ে দেখে ব্যারেন্ড স্টিফেনকে নিয়ে কোথাও যাচ্ছে। স্টিফেন জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? ব্যারেন্ড বলে, বলির জন্য। তখন গ্যাবি বাড়ির ভিতরে ঢুকে সেখান থেকে ধনুক তীর নিয়ে নেয় এবং দৌড়ে স্টিফেনের কাছে যায়। ব্যারেন্ড স্টিফেনকে তার মায়ের কাছে নিয়ে যায় এবং বলে, তোমার মায়ের সাথে দেখা করার সময় হয়েছে। এদিকে জঙ্গলে গ্যাবির পেছনে একটি ক্রিচার লাগে, কিন্তু গ্যাবি রাগে তাকে তীর মেরে তাড়িয়ে দেয়। অন্যদিকে ব্যারেন্ড গাছের সামনে নিজের ছেলেকে বলি দেওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই গ্যাবি সেখানে পৌঁছে যায়। গাছের শিকড় তখন স্টিফেনের হাত বেঁধে রেখেছিল, কিন্তু যখন ব্যারেন্ড গ্যাবিকে আক্রমণ করতে যায়, তখন স্টিফেন নিজেকে ছাড়িয়ে গ্যাবিকে বাঁচায়। সে নিজের বাবার পিঠে ছুরি মেরে দেয়। ঠিক তখনই সেখানে আরেকটি ক্রিচার এসে পড়ে। গ্যাবি ও স্টিফেন আহত ব্যারেন্ডকে সেখানেই ফেলে রেখে পালিয়ে যায়। তারা দৌড়ে আবার বাড়িতে ফিরে আসে। পরের দিন স্টিফেনের বাবা আবার সেই গাছের সামনে প্রার্থনা করতে যায়, কিন্তু এবার তার প্রার্থনা কোনো কাজ করে না। ধীরে ধীরে তার শরীরেও ফাঙ্গাস ছড়াতে শুরু করে, যা দেখে বোঝা যায় এবার সে নিজেও সেই অভিশাপ থেকে বাঁচতে পারবে না। অন্যদিকে গ্যাবির শরীরেও আস্তে আস্তে ফাঙ্গাস ছড়িয়ে পড়ছিল। সে বুঝতে পারে এখানে থাকলে তার বাঁচার কোনো সুযোগ নেই। তাই গ্যাবি স্টিফেনকে বলে, চলো আমরা শহরে চলে যাই, এখান থেকে যত দূরে যাওয়া যায়। কিন্তু স্টিফেন গ্যাবিকে ছেড়ে যেতে চায় না। এই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যেই সব বিপদের মাঝেও সে গ্যাবির সাথেই থাকতে চায়। এখন স্টিফেন এখানে একা থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছিল। তার মনে নতুন একটা দুনিয়া দেখার ইচ্ছা জাগে। এরপর সে তার বাবার লেখা বইটি বাড়ির বেসমেন্টে রেখে দেয় এবং গ্যাবিকে বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। স্টিফেন শহরে পৌঁছে যায় ঠিকই, কিন্তু মনে হয় সে সেই ফাঙ্গাল ইনফেকশনও সঙ্গে নিয়ে এসেছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আর এমন আরও ভয়ঙ্কর আর ইন্টারেস্টিং মুভি এক্সপ্লেনেশন পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। আপনাদের একটা সাবস্ক্রাইবই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সবচেয়ে বেশি মোটিভেশন দেয়। দেখা হবে পরের ভিডিওতে নতুন একটা রহস্যময় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। বাই বাই।